আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা বেসিক্যালি ডিমান্ড অ্যানালাইসিস পড়তেছি। ওকে, সো ডিমান্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লার্নিং অবজেক্টিভসগুলো এখানে দেওয়া আছে, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এবার আসেন আমি আপনাকে বলি ডিমান্ড অ্যানালাইসিস আসলে ইম্পর্টেন্সটা কী। সো বেসিক্যালি ডিমান্ড আর সাপ্লাই একটা ইকোনমিক্যাল সিস্টেমে যে এই দুইটা একটার একটার ভাই, এটা আপনি বুঝতেই পারতেছেন যে এদের মধ্যে যদি একটা ব্রাদারহুড বা একটা সম্পর্ক না থাকে তখন কিন্তু ইকোনমিক সিস্টেমটা কোলাপস করবে। অলরাইট, সো এই ক্ষেত্রে আপনি তিনটা কন্ডিশন ধরতে পারেন ডিমান্ডের ক্ষেত্রে। ডিমান্ডের কী কী তিনটা কন্ডিশন হতে পারে? ফার্স্ট কন্ডিশন হলো ডিজায়ার টু বাই সামথিং। সো কোনো একটা কিছু ডিমান্ড কিন্তু তখনই ক্রিয়েট হবে যখন আপনার মনের মধ্যে ওই জিনিসটা কেনার একটা ডিজায়ার ক্রিয়েট হবে। ওকে, এরপরে শুধু ডিজায়ার ক্রিয়েট হলে কি হবে? যেমন ধরেন আমি একটা মার্সিডিস বেঞ্চ কিনতে চাই, এটা ডিজায়ার আমার কাছে আছে, বাট এটার কি আমার অ্যাবিলিটি টু পে আছে? না, স্টিল আমার কাছে নাই। সো তাইলে আমার ডিজায়ার আছে কিন্তু অ্যাবিলিটি টু পে কিন্তু নাই, তার মানে এটা কিন্তু আমার ডিমান্ড না, এটা একটা লাক্সারি। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার ডিজায়ার টু বাই যেমন থাকতে হবে, অ্যাবিলিটি টু পেও থাকতে হবে। ঠিক আছে, সো আপনার যেমন ডিজায়ার থাকতে হবে তেমনি অ্যাবিলিটিও থাকতে হবে। এরপরে হলো ডিজায়ার টু স্পেন্ড মানি ফর বাইং দ্যাট গুড আর সার্ভিস। এখন মনে করেন আপনার কাছে টাকাও আছে, আপনার কাছে ডিজায়ারও আছে, টাকাও আছে, কিন্তু আপনি ওই পার্টিকুলার জায়গাটা টাকাটা স্পেন্ড করতে চাচ্ছেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আচ্ছা, আমি আসলে অনেক রাত্রে ক্লাসটা শ্যুট করতেছি, সো বাইরে কুকুর ডাকছে। আই গেস আমি জানলাটা অফ করে দিতে পারি, তাহলে হয়তো আপনারা একটু ক্লিয়ার সাউন্ড পাবেন আগের চেয়ে, আরও বেটার সাউন্ড এখন পাওয়া যাচ্ছে আই গেস। অলরাইট, সো কী হয়েছে, তো ডিজায়ার টু বাই সামথিং। এখন ধরেন আপনাদের একটা গল্প বলি। আমার আম্মু, শি ইজ আ ভেরি ক্লাসিক লেডি। আমার আম্মু এক সময় হলো ব্র্যাকে ছিল, এরপরে সেভ দ্য চিলড্রেনে ছিল। ঠিক আছে, সো অনেক আগে, এটা 90s-এর কথা। আমার আম্মু অলমোস্ট 1988-এর ব্যাচ। ঠিক আছে, সো অনেক সিনিয়র আর কি। তো আম্মুদের সময়, ওই সময় আম্মু হলো ব্র্যাকে ছিল, সেভ দ্য চিলড্রেনে ছিল। সো ওই সময় তো শি হ্যাড আ লট অফ মানি অ্যান্ড তারা খুব লাইক ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে। সো খুবই রেপুটেটেড ফ্যামিলি আমার নানারা। সো দেখা গেছে যে তাদের কাছে আসলে অনেক টাকা পয়সা আছে। ঠিক আছে, মানে আমার আম্মুর কাছে অনেক টাকা পয়সা আছে। তো এখন কী হয়েছে, আমার আম্মুকে আমি একদিন বলতেছি যে মা, গল্প করতে করতে দুজন, যে মা তোমার তো আসলে অনেক টাকা পয়সা আছে, তাহলে আমরা একটা গাড়ি কিনি না কেন? তো মা আমারে বলতেছে যে একটা গাড়ির দাম কত? তা আমি বললাম যে একটা গাড়ির দাম কত আর হইতে পারে, ধরো এত টাকা, মনে করেন 10 টাকা। তা আমি বললাম যে একটা গাড়ির দাম ধরো 10 টাকা। এখন মা আমাকে একটা খুব দামি কথা ওই দিন বলছে, বুঝছেন। মা আমাকে বললো যে আচ্ছা দেখো, একটা গাড়ির দাম 10 টাকা। তো আমার আম্মু আব্বু হইলো পটুয়াখালীতে থাকে, ইটস মফস্বল আপনি বলতে পারেন। তো আমার আম্মু বললো যে বাবা, একটা গাড়ির দাম ধরো 10 টাকা, আমার কাছে 10 টাকা আছে, ইটস নট আ বিগ ডিল 10 টাকা থাকা, কিন্তু আমার এই গাড়িটা কি নিড? আমি বললাম যে কেন, তুমি গাড়িতে চড়ে স্কুলে যাবা না? আমার আম্মু স্কুলের টিচার, তো আমি বললাম তুমি গাড়িতে চড়ে স্কুলে যাবা, বাবা অফিস যাবে। তো মা বললো যে তোমার আব্বুর অলরেডি 2টা বাইক আছে, তারপরে একটা গাড়ি যদি আমি কিনি, এটা কি আননেসেসারি না? আর তাছাড়া যদি ঢাকা হইতো যে আমাদের একটা লং মুভ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা গাড়ি নিতাম না। এটা পটুয়াখালীর মধ্যে তো আমাদের মফস্বলের মধ্যে তো আমার গাড়ি নিডেড না। ইভেন রাস্তায় গাড়ি চালাইতে গেলেও একটা যানজটের ক্রিয়েট হয় পটুয়াখালীতে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তাইলে তুমি কিনতে চাচ্ছ না? তো আমার মা আমাকে একটা খুব সুন্দর কথা বলছে যে অ্যাকচুয়ালি তুমি যদি বলো যে এটা কি আমার এখন নিড, অফকোর্স আমার নিড না, দ্যাটস অন কাইন্ড অফ লাক্সারি। তো এটা যদি আমার দরকার নাই, তো আমি এটা কিনবো না। তো আমি বললাম যে কিন্তু আমার তো গাড়ি অনেক পছন্দ। তখন মা বললো যে ঠিক আছে, তাহলে তুমি তোমার টাকা ইনকাম করে তখন কিনো। অ্যান্ড তারপর সে একটা সুন্দর কথা বলছে, সেটা হলো যে আমি এটা সারা জীবন মনে রাখবো। দ্যাট ওয়াজ লাইক যে আমার কাছে গাড়ি আছে এবং আমি এটা শো অফ করবো, ইটস আননেসেসারি রাইট নাও। তো ওই যে আমার কাছে গাড়ি আছে শো অফ করার চেয়ে আমার ব্যাংকে গাড়ি কেনার টাকাটা তো আছে। সো এটা শুনে আমি জাস্ট কতক্ষণ মানে মনে মনে হাসলাম যে আসলে কতটা ফাইন্যান্সিয়াল দূরদর্শী আসলে আমাদের আব্বু আম্মুরা, বুঝছেন। সো ওইটা আর কি। তো আমার আম্মুর কাছে যেমন ডিজায়ার টু বাই আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটায় কিন্তু মানি স্পেন্ড করার জন্য তার ডিজায়ার নাই। ঠিক আছে, তার মানে এটা তার ডিমান্ড না। সো কোনো কিছু যদি আপনার ডিমান্ড হয় তখন আপনাকে এই তিনটা জিনিসই কম্বাইন করতে হবে।
আচ্ছা, এবার যদি আমরা আসি টাইপ অফ ডিমান্ডস। সো 3 ধরনের ডিমান্ড হতে পারে। একটা হতে পারে প্রাইস ডিমান্ড, একটা হতে পারে ইনকাম ডিমান্ড, একটা হতে পারে ক্লোজ ডিমান্ড। আচ্ছা, কি কোনটা কি, আসেন আমরা বুঝি। সো ফার্স্ট অফ অল আসি আমরা প্রাইস ডিমান্ড। প্রাইস ডিমান্ড মূলত প্রাইস আর কোয়ান্টিটি অফ ডিমান্ডের উপর ডিপেন্ড করে। প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমে, প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে। আপনি জাস্ট মনে রাখবেন, প্রাইস ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস আর কোয়ান্টিটির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কীভাবে ব্যস্তানুপাতিক? যে প্রাইস বাড়লে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে, প্রাইস কমলে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়ে, ঠিক আছে? সো তাহলে এইটা জাস্ট মনে রাখবেন যে প্রাইস ডিমান্ডে প্রাইস আর কোয়ান্টিটির সম্পর্ক নেগেটিভ। আচ্ছা, এবার আসি ইনকাম ডিমান্ড। ইনকাম ডিমান্ডের ক্ষেত্রে কী হয়? এখানে ইনকাম আর ডিমান্ড দুটো জিনিস থাকে, ওকে? সো ইনকামকে আমরা অলওয়েজ ওয়াই দ্বারা এক্সপ্রেস করি। তো ইনকাম ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু আবার ইনকাম যদি বাড়ে, সেই ক্ষেত্রে ডিমান্ড বাড়ে। যেমন ধরেন আমি যখন প্রথম আমার জব হয়, ইট ওয়াজ লাইক আমার ধরেন অ্যারাউন্ড 20,000 টাকার মতো আমার স্যালারি ছিল। তখন আমি দেখতাম যে আমার 20,000 টাকার মধ্যেই আমার এক্সপেন্সগুলো হয়ে যাচ্ছে। মানে আমার ফ্যামিলি থেকেও টাকা দেয়, বাট প্লাস ধরেন আমার আলাদা যে এক্সপেন্স ছিল সেগুলো সব 20,000 টাকা। আমি ট্যুর দেই, ঘুরতে যাই, এদিক ওইদিক সব কিছু 20,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবার এই 20,000 টাকা থেকে যখন আমার স্যালারি স্কেল আপ করে ধরেন 30,000 টাকা আসলো, তখনই এই সমস্যাটা হলো কি, তখন আমি দেখলাম যে আমার খরচও এখন 30,000 টাকাই হয়ে গেছে। মানে আগে যে 20,000 টাকা খরচ হতো, ওইটার চেয়ে ডিমান্ড কিন্তু বাইরে গেছে। যেমন আপনার যখন বেশি টাকা থাকবে, আপনি তখন অফকোর্স চাইবেন পাবলিক বাস ইউজ না করে গাড়িতে যাইতে, ঠিক আছে? সো এটা কিন্তু একটা ব্যাপার যে আপনার যদি ইনকাম বাড়ে, তখন আপনার ডিমান্ড বাড়ে। আবার ইনকাম যদি কমে, তখন কিন্তু ডিমান্ড কমতেও পারে। যেমন কিসের ডিমান্ড কমতে পারে? যেমন মনে করেন পাবলিক বাসের ডিমান্ড কমতে পারে। যেমন আপনার যখন ইনকাম বাড়বে, আপনি কী করবেন? পাবলিক বাসের বদলে উবারে যাবেন বা নিজের গাড়িতে যাবেন। সো পাবলিক বাসের কিন্তু ডিমান্ড এখানে আবার কমতেছে। কিন্তু আবার ডিমান্ড বাড়তেছে কখন? ডিমান্ড বাড়তেছে যখন আপনি নিজের গাড়ি ইউজ করতেছেন, বুঝছেন? সো রিলেশনশিপটা কিন্তু ইফেক্ট করে। হ্যাঁ, নর্মাল গুডসের যদি কথা বলি, নর্মাল গুডসের ক্ষেত্রে কিন্তু এইভাবে ইফেক্ট করে, ওকে? আর যদি আমি ইনফেরিয়র গুডসের কথা বলি, যে কাস্টমারের ইনকাম যেখানে এফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়লে ডিমান্ড কমে, ইনকাম কমলে ডিমান্ড বাড়ে। এই জিনিসটা একটু মনে রাখেন, এটা একটু কনফিউজিং, বাট একটু আমার মনে হয় আপনারা কয়েকবার এই যে আমি এটা লিখে দিয়েছিলাম, এই জিনিসটা দিয়ে একটু মনে রাখার ট্রাই করবেন। বা পাবলিক বাসের যে এক্সাম্পলটা বললাম, যেমন দেখেন এখানে বলছে যে নর্মাল গুডস, যখন আপনার ইনকাম বাড়বে তখন নর্মাল গুডসের ডিমান্ড বাড়বে, আর ইনফেরিয়র গুডসের ডিমান্ড কমবে। যেমন ইনফেরিয়র গুডস বলতে কী বোঝায়? যে এটা হলো ডিমান্ড ডিক্রিজ করে, ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল ইনক্রিজ করে, কিন্তু ডিমান্ড আসলে ডিক্রিজ করে, বুঝছেন? আর উবারের ক্ষেত্রে কী হয়? যে আপনার যখন টাকা বাড়বে, অফকোর্স আপনি উবারই যাতায়াত করবেন, পাবলিক বাসে যাবেন না। সো যখন আমি লাস্ট অলমোস্ট 1 বছর ধরে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি না। আমার একটু হেজিটেট লাগে, আমার একটু ইনসিকিউর ফিল হয়, আমার গরম লাগে, আমার মনে হয় আমার প্রোডাক্টিভ টাইম নষ্ট হচ্ছে। সব কিছু মিলে আমি একটু কম ইউজ করার ট্রাই করি। তো সেক্ষেত্রে এটি কিন্তু আমার ইনফেরিয়র গুডস, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি ক্রস ডিমান্ড। ক্রস ডিমান্ড কাকে বলবো? এটা আরও ইজি। ক্রস ডিমান্ড হলো 2 টাইপের হতে পারে। একটা হলো ক্রস ডিমান্ড অফ সাবস্টেন্সেস, একটা হলো ক্রস ডিমান্ড অফ কমপ্লেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু যদি আপনাকে এটা দেখাই, দেখেন ধরেন ক্রস ডিমান্ড শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টার রিলেটেড প্রোডাক্টস। তাহলে ক্রস ডিমান্ড সবসময় কী নিয়ে আলোচনা করবে? ইন্টার রিলেটেড প্রোডাক্টস। আচ্ছা, ইন্টার রিলেটেড প্রোডাক্টস কি? যে একটা আরেকটাকে ছাড়া কিন্তু অচল। যেমন আমি যদি ধরি সুগার আর কফি, এটা কি একটা আরেকটাকে ছাড়া অচল না? আপনি যদি শুধু সুগার বিক্রি করেন, কেউ কফি খেতে পারবে? যদি কেউ কফি বিক্রি করে, তাকে কি সুগারও লাগবে না? এরকম। আবার আপনি যদি ব্যাট আর বলের কথা চিন্তা করেন, এটা কি কম্পিটিটর। আর সাবস্টিটিউট মানে কি? যেমন কোক আর পেপসি। যেমন আপনি যদি কোকও খাইতে পারেন, পেপসিও খাইতে পারেন, আপনি টিও খাইতে পারেন, কফিও খাইতে পারেন, এরকম, ঠিক আছে? সো যখন আপনার কমপ্লিমেন্ট হয়, সেই ক্ষেত্রে কী হয়? যদি আপনার প্রাইস বাড়ে, ডিমান্ড কমে, যদি আপনার প্রাইস কমে, ডিমান্ড বাড়ে। যেমন ধরেন যদি সুগারের দাম কমে, ধরেন যদি সুগারের দাম কমে, তখন কফির দাম কী হবে? কফির দামও কিন্তু কমে যাবে, ঠিক আছে? কফির দাম ডিমান্ডও কিন্তু কমে যাবে, ঠিক আছে? আবার যদি ব্যাটের ধরেন প্রাইস কমে গেল, ব্যাটের প্রাইস কমে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কী হবে? ডিমান্ড বলেরও বেড়ে যাবে, ঠিক আছে? আবার ধরেন কিন্তু কোক আর পেপসির ক্ষেত্রে কী হয়? দেখেন, কোকের যদি প্রাইস বেড়ে যায়, তখন কী হবে? পেপসির ডিমান্ড বেড়ে যাবে। টি এর যদি প্রাইস কমে যায়, তখন কিন্তু কফির প্রাইসও কমে যাবে।
ওকে, সো এইটা বোঝাচ্ছে যে এটা কি ইন্টার রিলেটেড প্রোডাক্টের মধ্যে হয়। অলরাইট, সো আমার মনে হয় এক্সাম্পলটা একটু মনে রাখলে এটা নিয়ে আর প্যারা না, এটা বুঝতে, এটা অনেকেই বুঝে না, একটু প্যারা খান, বাট আই থিঙ্ক এক্সাম্পলটা যে টি আর কফির এক্সাম্পলটা মনে রাখলে এটা নিয়ে প্যারা খাওয়ার আর কিছুই নাই। ওকে, সো ক্রস ডিমান্ডটা তো বোঝালাম। এরপরে আসি ডিমান্ড শিডিউল অ্যান্ড কার্ভ। সো এটার ক্ষেত্রে এটা দরকার নেই, দেখেন এই কার্ভটা এখানে ডিমান্ড কার্ভ দেখাইছে। সো ডিমান্ড কার্ভ জাস্ট দেখতে পারেন, এইদিকে কোয়ান্টিটি রাখছে আর এইদিকে প্রাইস রাখে, ঠিক আছে, সবসময় ডিমান্ড কার্ভে। আচ্ছা, সো ডিমান্ড ফাংশন যদি বলি কিউডি ইজ ইকুয়াল টু পিএফ, সেক্ষেত্রে কী হয়, প্রাইস, কিউডি মানে কি কোয়ান্টিটি ডিমান্ড, এফ মানে হলো ফাংশন। তাহলে লো ডিমান্ড কাকে বলবো, যখন আমার প্রাইস বেশি থাকবে কোয়ান্টিটি ডিমান্ড কম থাকবে, সেটাকে বলবো ল অফ ডিমান্ড, ঠিক আছে। সো এক্ষেত্রে আবার যদি প্রাইস কমে তখন কী হয়, ডিমান্ড বেড়ে যায়। এটা নর্মাল, যেমন আপনি ধরেন, যেমন মনে করেন প্রাইস এখন অনেক বেশি তেলের, ঠিক আছে, ধরেন বা পেঁয়াজের প্রাইস অনেক বেশি, দেখবেন যে পেঁয়াজের ডিমান্ড কিন্তু কমে যাবে, মানুষ আস্তে আস্তে পেঁয়াজকে রিপ্লেস করা শুরু করবে। এখন পেঁয়াজের দাম যদি আবার কমে যায় তখন কী হবে, মানুষ সবাই হুড়মুড়ায় হুড়মুড়ায় পেঁয়াজ কিনবে, ঠিক আছে, তখন ডিমান্ড আবার বেড়ে যাবে। সো এরকম কিন্তু হতেই থাকে। আচ্ছা, সো কয়েকটা ক্ষেত্রে কিন্তু ল অফ ডিমান্ডটা কাজ করে, যেমন ইন কেস অফ শর্টেজের ক্ষেত্রে এরকম হয়, মানে এই কাহিনীগুলো কখন হয়, ল অফ ডিমান্ড কি, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, ডিমান্ড বা প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটা ঠিক আছে। সো লাক্সারি আইটেমের ক্ষেত্রে হইতে পারে, তারপরে হইতে পারে ইগনোরেন্সের জন্য হইতে পারে, তারপর কখনো যদি নেসেসারি আইটেমের প্রাইস বাইরে যায় সেই সময় হইতে পারে, ফ্যাশন গুডসের ক্ষেত্রে হইতে পারে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি ডিমান্ড কার্ভ, এটাও তো নিডেড না, এটা আমরা একটু পরে ভালো মতোই পড়বেন, সো এগুলো নিডেড না। আচ্ছা, এখানে আর তেমন কিছু নিডেড নাই, মোটামুটি শেষ। সো আচ্ছা, তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই, যেমন দেখেন এখানে ডিমান্ড কার্ভটা কীভাবে আঁকছে, এই বরাবর নিচে প্রাইস, সবসময় এই বরাবর আমরা প্রাইস নেন, এই বরাবর কোয়ালিটি ডিমান্ড নেই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, গ্রাফ যখন আঁকবেন কোন দিকে কী নিছেন এটা সুন্দর করে লিখতে হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখেন, 250 টাকা প্রাইস অফ প্রোডাক্ট বলে দিছে, 250 টাকা। তো 250 টাকায় আপনার কতগুলো, এটা কিন্তু কোশ্চেন, ঠিক আছে, কতগুলো ডিমান্ড বলছে 6। সো আপনি কী করবেন, 250 একটা দাগ দেবেন, 6 একটা দাগ দেবেন। বলছে 300-তে 3, আপনি 300-তে একটা দাগ দেবেন, 3 একটা দাগ দেবেন। 200-তে 9, আপনি 200-তে একটা দাগ দিবেন, 9-তে একটা দাগ দিবেন। এরপর আপনি 3টাকে জাস্ট যোগ করে দেবেন, যেটা পাবেন সেটাই ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ আসলে এইভাবে আঁকেন, আপনারা হয়তো ফাইনালে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, বাট এইখানে মোটামুটি আপনাদের একটা এক্সাম ফ্রেন্ডলি করার জন্য আর কি এরকম করা হয়েছে, বুঝছেন। সো যদি আপনাকে তাহলে এইটা বলতো আপনি আঁকতে পারতেন না, আঁকতে পারতেন, ঠিক আছে। সো এটাই মোটামুটি আমাদের আজকের ছিল, যেটা টপিকটা আমরা পড়লাম। এছাড়া তেমন কিছু নাই। এরপরে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়বো। ইলাস্টিসিটি অফ ডিমান্ড হলো গিয়া ওই যে একটু সূত্রটা দেখলাম ওইটার একটু হালকা পাতলা আলোচনা, দেন আমরা একটু ম্যাথ ট্যাথ করবো, আর এই আর কি, ঠিক আছে, ইনশাল্লাহ।